ক্লাস 7 আমি আবারও চলে এসেছি তোদের কাছে। এই যে চ্যাপ্টারটা পিছনেই দেখতে পাচ্ছিস লেখা রয়েছে ভগ্নাংশের বর্গমূল, এটা পড়াবো। হ্যাঁ জানি তোদের সেকেন্ড সামেটিভ একদম কাছে, বাট সেকেন্ড সামেটিভের আগেই তোদের যতগুলো চ্যাপ্টার রয়েছে সেই প্রত্যেকটার কিন্তু ভিডিও তোরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। সুতরাং পরীক্ষার আগে এই চ্যানেলটা একটু বেশি করে ফলো করতে হবে তোদেরকে, তাই না? দেখতে হবে যে কখন কোন ভিডিওটা আসছে, কখন কোনটা আপলোড হচ্ছে। আর বেটা তোরা অনেকেই বলছিলি তোদের ম্যারাথনের জন্য, তোদের ম্যারাথন এই জন্যই আসেনি কারণ তোদের এই দেখ চ্যাপ্টার ওয়াইজ একটা করে দেওয়া হচ্ছে ভিডিও, ওয়ান শট ভিডিও, সেই জন্য। এবার আমি যদি ভগ্নাংশের বর্গমূল এই চ্যাপ্টারটার কথায় আসি, তাহলে এটা আমি আগেও তোদেরকে 15 মিনিটের একটা সেশনে দিয়েছিলাম। বাট হ্যাঁ, 15 মিনিটেই এই চ্যাপ্টারটা পুরোটাই করে তোলা ডেফিনেটলি সম্ভব নয়, তাই তো? তাই সেই জন্য আর একটু লেন্দি ওয়েতে বা ওখানে যে সমস্ত টপিকগুলো মিস ছিল সেই প্রত্যেকটা টপিক নিয়ে আমি আজকে এখানে তোদের এসেছি। ঠিক আছে, তো চল আমরা স্টার্ট করে ফেলি। ঠিক আছে, তো প্রথমেই হচ্ছে এই নোটসটা তোদের প্রয়োজন পড়বে বেটা ডেফিনেটলি। এখন তোরা যেহেতু একদম নতুন, তাই না, একদম নতুন তোরা প্রত্যেকেই, সেই জন্য তোদেরকে বলবো প্রত্যেককেই আমাদের একটা অ্যাপ রয়েছে বেটা। ঠিক আছে, একটা অ্যাপ রয়েছে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে, যারা অ্যান্ড্রয়েড ইউজ করিস তারা প্লে স্টোরে যাবি, যারা আইফোন ইউজ করিস ডেফিনেটলি অ্যাপ স্টোর। অ্যাপ স্টোরে গিয়ে পিডাব্লিউ অ্যাপ সার্চ করবি, লিখলে কিন্তু চলে আসবে। তারপর তার মধ্যে অবভিয়াসলি ফোন নাম্বার দিতে হবে তোকে, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা করবি। ফোন নাম্বার দিবি, একটা ওটিপি আসবে, রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। রেজিস্ট্রেশনটার পর ওখানে সার্চ করবে। হ্যাঁ, আর একটা এক দুটো অপশন থাকে হয়তো, যে তুমি 9-10-এর জন্য পড়তে চাইছো নাকি প্রিপারেশনটা তুমি 11-12-এর জন্য নিতে চাইছো, তো তুই 9-10টা করে দিবি, তাতেই হবে। ঠিক আছে, আচ্ছা নেওয়ার পর ওখানে সার্চ অপশন থাকবে, সার্চ করবে এই ব্যাচটার নাম পিডাব্লিউ বাংলা ক্লাস 7 WBBSC 2026। এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডটা কিন্তু সার্চ করতেই হবে, তাই না? নইলে সিবিএসসি চলে আসতে পারে, আইসিএসসি চলে আসতে পারে, সেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু সার্চ করতে হবে। সার্চ করলে এই ব্যাচটা এরকম দেখতে পাবি। তারপর এখানে এনরোল নাও করে দিতে হবে, এনরোল নাও। নিচে তারপর একটা পেমেন্টের অপশন আসবে, যেখানে পেমেন্টে দেখাবে 0। কেন 0? কারণ এই ব্যাচটা পুরোপুরি ফ্রি, তাই না? তাই ওই যে দেখ 0টা, সেখানে পে অপশনটা টিপে দিবি। কিচ্ছু করতে হবে না, ব্যাচটা তোমার যে সেকশন রয়েছে তোমার মাই ব্যাচেস অপশনটাতে চলে আসবে অটোমেটিক। ঠিক আছে, চলে এলো। এবার তার মধ্যে নোটসও পেয়ে যাবে তুমি, এবং এই যে দেখ আমি ভিডিওটা বলছি, হ্যাঁ এই যে পুরো লেকচারটা, এই ভিডিওটাও কিন্তু ওখানে চলে যাবে। মানে লেকচারটাও পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে নোটসটাও ওখানেই তোমরা পাবে। কেমন? আচ্ছা, তো চলো এই চ্যাপ্টারটা আমি এবার শুরু করি। আমি একদম শুরুর থেকে দেখো, যেহেতু কি করতে চলেছি আমরা, আমাদেরকে প্রথমেই এই যে ম্যাথস রয়েছে, বা আমি যদি বলি গণিত, বা বেসিক্যালি আমরা সবাই অঙ্ক বলি, তাই না? বিষয়টাকে আমরা অঙ্ক বলে থাকি। এই যে অঙ্ক, এটাকে একটু ভালোবাসতে হবে, তাই না? যদি তুমি ভালো না বাসো, তাহলে সত্যি ভীষণ 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 বোরিং লাগবে। আর যদি তুমি একবার ভালোবেসে ফেলো, যদি তোমার নিজের মনের করে নাও, তাহলে খুব ইজি মনে হবে। ইনফ্যাক্ট ইজি মনে হবে কি, আর ইজি তো হবেই, তার সঙ্গে সঙ্গে তুমি অঙ্কগুলোকে করতেও পারবে, তোমার যে সমস্ত প্রবলেমসগুলো দেওয়া থাকবে সেগুলো সলভ করতে পারবে। তাই আমাদের প্রথম টার্গেটটা থাকবে সেকেন্ড সামেটিভের জন্য কিছু করা নয়, প্রথম থাকবে এই ম্যাথ সাবজেক্টটাকে ভালোবাসা। ফার্স্ট অফ অল ভালোবাসতে হবে। ঠিক আছে, তো ভালোবাসার জন্য জানোই এমনিতেই এটা হচ্ছে বেরঙিনের রঙিন সাবজেক্ট। মানে কি রকম? বেরঙিনের রঙিনটা কি জিনিস ম্যাম? সেটা হচ্ছে যে এখানে কোনো রকমের কালার বা ছবির খুব একটাও মানে দরকার নেই আমাদের। ঠিক আছে, সেই জন্য আমি বলছি কি বেরঙিন, এখানে কোনো রং নেই, এখানে কোনো আমি ছবি আঁকতে পারবো না, ছবি এঁকে দিতে পারবো না। এখানে রঙিন কেন বলছি? কারণ হচ্ছে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটার একটা আলাদাই খুবসুরতি রয়েছে। এটা নিজের মধ্যেই একটা কালারফুল, তোর মানে নিজেকে কালারফুল বানিয়ে দেবে যখন তুই নিজে এটা সলভ করতে পারবি। কোনো একটা প্রবলেম তোর কাছে থাকবে ম্যাথসের, আর সেটাকে যখনই তুই সলভ করতে পারবি, তখনই তোর মনটাই কালারফুল হয়ে যাবে, তাই না? সেই জন্য বললাম বেরঙিনের রঙিন। তো এখানের মেন থিং কোনটা? মেন থিং হচ্ছে যে কিভাবে আমি এটাকে আয়ত্ত করব, নিজের কি করে করে নেব আমি, তাই না? তার জন্যই আমি আছি, কোনো চিন্তা নেই। পুরো লেকচারটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তো চলো প্রথমেই আমি একদম পুরো ব্ল্যাকের মধ্যে, বেরঙিনের মধ্যে রঙিন পেন দিয়ে লিখি। প্রথমে যেহেতু আমরা কি করবো, একটা বর্গমূল করব, কারেক্ট? ঠিক আছে, প্রথমে আমরা বর্গমূলটা শিখবো। কি কি জিনিস আমরা এখানে পড়বো একটু দেখে নিই।
বর্গমূল দেখব। নেক্সট কি দেখব, আমাদের যে ভগ্নাংশ রয়েছে বেটা, ঠিক আছে, সেই ভগ্নাংশের বর্গমূল কিভাবে হয় সেটা দেখব। ওকে, থার্ড ওয়ান কি, ভগ্নাংশকে আমরা দশমিকে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের কাছে যে আরেক টাইপের সংখ্যা আছে দশমিক সংখ্যা, তাদের আমরা কিভাবে বর্গমূল করতে পারি, অর্থাৎ দশমিক সংখ্যার বর্গমূল। আমরা আজকের ক্লাসে এইগুলো শিখব। অবশ্যই তোমাদের বইয়ের থেকে কিছু অঙ্ক আমি নিয়ে এসেছি, বা এগুলোর জন্য তোমাদের বইয়ের লাগবে না, আমি এখানে যা যা লিখে দেব সেইগুলো মানে, বা তোমরা নিজের থেকেও প্রচুর 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 অঙ্ক প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, আমি সেই রকমই আজ করাবো। তো তাহলে দেখতে পাচ্ছ বর্গমূল করলাম, তার দুটো পার্ট থাকছে। এই প্রথম পার্টে কি থাকছে না, ফ্র্যাকশনের বর্গমূল। সেকেন্ড পার্টে কি থাকছে না, দশমিক সংখ্যার বর্গমূল। আর যেখানে আমি শুধু বর্গমূল লিখে রেখেছি, সেখানে কি থাকবে, কার বর্গমূল করব, সেখানে আমরা করব কার বর্গমূল না, একটা ইন্টিজার নাম্বার বা পজিটিভ ইন্টিজার নাম্বারের। কার করব, পজিটিভ ইন্টিজার নাম্বার। পজিটিভ ইন্টিজার তার বাংলা কি না, ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো, মানে ধরো 1 2 3 4 100, তাই না, 200 500 625, এই রকমের বড় 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 নাম্বারগুলোকে। ঠিক আছে, এবার যখন এই বড় বড় নাম্বারগুলোর প্রসঙ্গ আসে আর আমরা বর্গমূল করছি, তার জন্য আমাদের প্রথমেই জানতে হবে কি, বর্গটা কি। কোনো একটা সংখ্যার বর্গ, কোনো, ভালো করে শুনবে কিন্তু, এবং অবশ্যই পাশাপাশি এগুলো লিখবে, কোনো একটা সংখ্যার বর্গ। ওকে বেটা, বর্গ ये क्या है? কোনো সংখ্যার বর্গ মানে অবশ্যই সেই সংখ্যাটা আমাকে বলতে হবে। সংখ্যাগুলো আমি কি রকমের নিতে পারবো, সংখ্যা আমি নিয়ে নিচ্ছি, ধরো 0 নিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পর্যন্ত নিলাম। ঠিক আছে, 10 পর্যন্ত নিলাম। এদের বর্গ মানেই দাঁড়ায় না সেই সংখ্যাটাকে দুবার গুণ করা। কি করা বেটা, সেই সংখ্যাটাকে দুবার গুণ করা। ঠিক আছে, সেই সংখ্যাটাকে আমরা কি করছি, দুবার গুণ করছি, সেই সংখ্যাটার আমরা দুবার গুণ করছি। তার মানে আমি যদি বলি 0 বর্গ, এর বর্গ নেব, বর্গ মানে আমরা কি করব না, 0 ইন্টু 0 করব। ঠিক, এই যে 0 ইন্টু 0 বললাম, 1-এর বর্গ মানে 1 ইন্টু 1, সেই সংখ্যাটা দ্বারাই গুণ করতে হবে। 2-এর বর্গ মানে 2 ইন্টু 2, 3-এর বর্গ মানে 3 ইন্টু 3, 4-এর বর্গ মানে 4 ইন্টু 4। তাই তো, আমি তাহলে লিখছি একটা যে 0 এর বর্গ মানে কি আসবে, 0 ইন্টু 0। 1 এর বর্গ কি আসবে, 1 ইন্টু 1। 2 এর বর্গ কি আসবে বেটা, 2 ইন্টু 2। তাহলে 3 এর বর্গ কি আসবে, সেম ওই নাম্বারটা দ্বারাই আমি গুণ করব। বেশ, 4 এর বর্গ কি আসবে, 4 ইন্টু 4। 5 এর বর্গ কি আসবে, 5 ইন্টু 5। 6 এর বর্গ কি আসবে, 6 ইন্টু 6। 7 এর বর্গ কি আসবে, 7 ইন্টু 7। 8 এর বর্গ কি আসবে, 8 ইন্টু 8। 9 এর বর্গ কি আসবে, 9 ইন্টু 9। 10 এর বর্গ কি আসবে, 10 ইন্টু 10। এখানে তোমাকে যদি বলে 11 এর বর্গ কি হবে, 11 ইন্টু 11। যদি বলে 25 এর বর্গ কি হবে, 25 ইন্টু 25। বাট বেটা আমরা এরকম গুণ করে করে কিন্তু লিখি না, এইভাবে গুণের আকারে আমরা লিখি না, গুণফলের আকারে। তার পরিবর্তে আমরা একটা সাইন ইউজ করি, মানে চিহ্ন ইউজ করি। বুঝতেই পারছিস, সবাই আমরা বড় বড় ম্যাথামেটিশিয়ান, ঠিক আছে, সেই জন্য এই এত আমরা লিখতে পারবো না বাবু, আমাদের চাই শর্টকাট। তাই শর্টকাটের জন্য এসছে কি বলতো, 0 আর মাথায় 2 লিখি আমরা। কি লিখে থাকি, মাথায় 2, দুবার 0-কে আমরা দুবার গুণ করছি, সেই জন্য 0-র মাথায় 2, যেটাকে বলা হয় স্কোয়ার। হ্যাঁ না, মানে বর্গ, ইংলিশে বললে দাঁড়ায় স্কোয়ার। জানিস বেটা, বর্গের থেকে তোরাও বেশি ইংলিশটা ইউজ করবি, স্কোয়ার ইউজ করবি, বর্গমূল মানে স্কোয়ার রুট, এই কথাগুলো ইউজ করিস, তাই তো করিস তো, অনেকেই কমেন্টে জানাস ডেফিনেটলি। এরকম 1 ইন্টু 1 কি হবে, 1 স্কোয়ার। 2 ইন্টু 2 2 স্কোয়ার।
3 ইন্টু 3 3 স্কোয়ার, মাথায় হবে, পাশে লিখে দিও না, পাশে লিখলে কি দাঁড়াবে 32। আবার তুমি যদি এখানে নিচে লিখে দাও সেটাও কিন্তু হবে না, ঠিক আছে, এটাও মিনিংফুল নয়। কোথায় লিখতে হবে? ওপরে মাথায়। এখানে হবে 4 স্কোয়ার, এটাকে বলবো 5 স্কোয়ার, এটা হবে 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 8 স্কোয়ার, 9 স্কোয়ার, এবং এটা 10 স্কোয়ার। ঠিক আছে বেটা? এবং এদের যে ভ্যালুগুলো হয় সেই ভ্যালুগুলো আপাতত প্রত্যেকে জানা হয়ে গেছে, তাই না? 0 ইন্টু 0, 0কে তুমি যাই দ্বারা গুণ করো না কেন 0ই থাকবে। কি আসবে এখানে? 0। 1টা কি আসবে? 1। 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 মানে 4। 3 স্কোয়ার মানে বেটা 3 ইন্টু 3 কত আসবে? 9। 4 স্কোয়ার 4 ইন্টু 4 কত হবে? 16। 5 স্কোয়ার 5 ইন্টু 5 কত আসবে? 25। আচ্ছা, 6 স্কোয়ার 6 ইন্টু 6 কত আসবে? 36। 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7 কত আসবে বেটা? 49। 8 স্কোয়ার 8 ইন্টু 8 কত আসবে? 64। 9 স্কোয়ার 9 ইন্টু 9 কত আসবে? 81। 10 স্কোয়ার 10 ইন্টু 10 কত আসবে? 100, তাই না? ঠিক হলো। এই 1 থেকে 10 পর্যন্ত এটা মনে রাখবে তোমরা সবাই। এবং 1 থেকে 10 পর্যন্ত না, আমরা ম্যাক্সিমাম 12 পর্যন্ত কিন্তু মনে রাখি। 12 পর্যন্ত মনে রাখি, ঠিক আছে? মনে রাখবে 12 পর্যন্ত। 11 এর বর্গটা মনে রাখবে। 11 এর বর্গ কি আসবে? 11 ইন্টু 11 ইকুয়াল টু 11 স্কোয়ার। এবং 12 এর বর্গ এটাও মনে থাকবে তোমাদের, 12 ইন্টু 12 মানে 12 স্কোয়ার। অ্যাকচুয়ালি যখনই তুমি এরপর হায়ার ক্লাসে উঠবে তখন তোমার অনেক দূর পর্যন্ত মনে থাকবে, প্রায় 20, 21 মনে থাকবে, তারপর 25 মনে থাকবে, 35, 45 এগুলো সব তোমার মনে থাকবে। আর এগুলো কিভাবে মনে রাখতে হবে সব আমি পরবর্তীতে জানাবো, ঠিক আছে? তাহলে আপাতত কি পেলাম? 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, ঠিক আছে? বাট এই দুটোর প্রতি আমি খুব তোমাদেরকে জোর করছি না, হ্যাঁ, যদি মনে রাখতে পারো তাহলেই মনে রাখবে, নইলে তো তুমি জানোই 11 ইন্টু 11 করলেই বেরিয়ে আসবে, তাই না? তাহলে বর্গ পেয়ে গেলাম। এবার বর্গমূল, এবার কি আসবে? রুট, স্কোয়ার রুট। কি আসছে বেটা? বর্গমূল মানে স্কোয়ার রুট, তাই না? স্কোয়ার রুট কথাটাও আমরা বারবার ইউজ করি, বা শুধুমাত্র এই লাস্টের লেজটা ইউজ করে থাকি। কি করে থাকি? একদম লাস্টের এই যে লেজটা আছে জাস্ট রুট ইউজ করে থাকি, তাই না? √2, √3, √5, √9, √16 বলে থাকি তো আমরা। রুট বলা মানে সেটাকে স্কোয়ার রুটকেই বোঝানো, অন্য কোনো রুট নয়। স্কোয়ার রুট ছাড়াও মানে বর্গমূল ছাড়াও আরো অনেক রকমের মূল হয়, মানে আরো অনেক রকমের রুট হয়, বাট সেইগুলো নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে পড়ব। এবং যতই তুমি পরবর্তীতে পড়ো না কেন, যখন তোমাকে বলবে √2, √3 তার মানে সেটা স্কোয়ার রুটেই হবে, ঠিক আছে? শুধুমাত্র রুট বলে দেওয়া থাকা মানে হচ্ছে স্কোয়ার রুট, মাথায় রাখবে, লিখে রাখো, ওটা নোট করে রাখো। আচ্ছা, তাহলে আমি এবার আসছি স্কোয়ার রুটে মানে বর্গমূলে। আমি এখানে পুরোপুরি কি পড়লাম? কোনো সংখ্যার বর্গ পড়লাম, ঠিক? এবার বর্গমূল মানে কি? আচ্ছা, যখন আমরা বর্গ পড়ছি দেখো তখন অ্যান্সারের মধ্যে একদম পারফেক্ট নাম্বার পাচ্ছি আমরা এখানে, কি তাই তো? একটা নাম্বার পাচ্ছি তো, আমরা বার করতে পারলাম, হ্যাঁ কি না বলো? বার করতে পারলাম। ঠিক সেরকম বর্গমূলের জন্য আসো, আমি বর্গমূলের জন্য আসছি, মানে কি লিখবো এটা? যে কোনো সংখ্যার বর্গমূল। দেখো, তাহলে কোনখান থেকে স্টার্ট করব? আবার সেম ভাবে 0 থেকে স্টার্ট করি আমি, নাকি? 0 থেকে দেখো স্টার্ট করছি, বাট এবার আর পর পর করব না, আমি জাস্ট 0টার জন্য করছি, ঠিক আছে? 1 এর জন্য লিখছি, 2 এর জন্য লিখছি, 3 এর জন্য লিখছি, 4 এর জন্য লিখছি, ডট 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 থাকবে, ঠিক আছে? 9 এর জন্য লিখবো, 10 এর জন্য লিখবো বেটা, ডট ডট করে 16 এর জন্য লিখবো। এরকম আবার অনেক সংখ্যা থাকবে, তাই না? যতগুলো ইন্টিজার আছে আমরা সবার জন্যই দেখ করছি।
এখানে আমরা কোন স্টেপটাকে নিয়েছি, এই যে ফার্স্ট স্টেপটাকে নিয়েছি, তাই না? এই যে এটাকে নিয়েছি যে কোনো একটা সংখ্যার বর্গমূল মানেটা কি। প্রথমে আমরা জানবো যে বর্গমূল মানে কি। এটা বর্গ মানে যেরকম জানলাম ওই সংখ্যাটাকে সেম সংখ্যা মানে ওই সংখ্যাটা দ্বারাই আবার গুণ করতে হবে, নিজের সাথে গুণ, বুঝতে পারছিস সেটা। তাহলে বর্গমূল যখনই মূল কথাটা চলে এলো, রুট কথাটা চলে এলো, রুট মানেটা কি, রুট মানেটা কি দেখো, যেরকম আমি আগেরটাতে লিখতে পারলাম বর্গ মানে ওটাকে ওটা দ্বারা গুণ করছি, যখন আমরা বর্গমূল লিখবো তখন আমার কাছে এরকমের কোনো অপশন নেই লিখার। কি রকমের অপশন নেই মানে একদমই কোনো অপশন নেই যে আমি লিখতে পারবো যে এখানে তো এটা 0 × 0 হবে না, 0/0 তো কখনোই পসিবল নয়। তাহলে এখানে এর বর্গমূল এই কথাটাকেই আমরা একটা ল্যাঙ্গুয়েজ দ্বারা ডিনোট করেছি, মানে একটা চিহ্ন দ্বারা ডিনোট করেছি। চিহ্নটা কি সবার জানা তোমাদের, তাই না? কি বেটা না, এই যে দেখো এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে একটু সেই পাখির ছোটের মতন করে সোজা উপরের দিকে দিয়ে দিলাম। এটা এটা হচ্ছে স্কোয়ার রুট। এটা মানে হচ্ছে কি বেটা স্কোয়ার রুট। এর ভেতরে আমরা 0কে রাখবো। যেরকম বর্গ মানে আমি দেখলাম, বর্গ মানে দেখলাম 0² মাথায় 2 দিচ্ছিলাম, ঠিক আছে, এবং মিনিংটা একটা মাঝখানের যে লাইনটা করা হয়েছে এখানে একটা মিনিং পেয়েছিলাম আমরা, হ্যাঁ, যে 0 × 0 1 × 1 সেই সংখ্যাটাকে গুণ করে দিচ্ছি। বর্গমূল যখন করছি তখন ওই জিনিসটা পাচ্ছি না। এখানে এই দুটোর একটা ডিফারেন্স রয়েছে। এবং এখানে যেরকম আমরা স্কোয়ার করছি আর এক্ষেত্রে কি করছি দেখো, রুট এই সাইনটাই দিচ্ছি ডিরেক্ট। ডিরেক্ট কি আসবে, সাইন আসবে, ডিরেক্ট চিহ্নটাই আসবে। চিহ্ন ছাড়া তুমি যদি বলো যে না আমি বাপু কোন একটা সংখ্যার বর্গমূলকে চিহ্ন লিখবো না, কি লিখতে হবে তাহলে? তোমাকে ভাষায় লিখতে হবে যে 1 এর বর্গমূল, 0 এর বর্গমূল, এই পুরো কথাটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে দুটো অপশন আছে লিখার, হয় এরকম ভাবে তুমি কথায় লিখো বর্গমূল, অথবা এইভাবে চিহ্ন সহযোগে লিখো। তাহলে আমি চিহ্ন সহযোগে লিখছি। এটা কি আসবে √1, এটা আসবে √2, এটা আসবে √3, এটা আসবে √4, আচ্ছা ডট ডট করে এটা আসবে √9, এটা আসবে √10, আর রুট আসবে কত 16, ঠিক আছে? এবার এদের ভ্যালুগুলোই বেটা বার করতে হবে, ঠিক আছে? এদের ভ্যালু আমরা কিভাবে বার করতে পারি বলো? এদের ভ্যালু আমরা কিভাবে বার করতে পারি? এদের ভ্যালু, ঠিক আছে, এদের ভ্যালু কি করে বার করতে পারি, তাই তো? তার মানে কি কোন সংখ্যার, এখানে কি লিখবো বেটা, কোন সংখ্যার বর্গমূল বার করছি মানে সেটা নির্ণয় করছি, তাই না? বর্গমূল নির্ণয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। জানা অনেকের কাছে, আবার অনেকের কাছে অনেক কিছু, অনেক কনসেপ্ট অজানা থাকবে, সব ক্লিয়ার করতে হবে আমাদের এই ক্লাসে, তাই না? দেখো, যে কোনো একটা সংখ্যার বর্গমূল, যে কোনো একটা সংখ্যা মানে আমি এই ধরনের কোনো সংখ্যা বলতে পারি, আবার ABCDXYZ এই ধরনেরও কোনো সংখ্যা বলতে পারি। কি বলবো তাহলে, কি ধরনের সংখ্যা বলবো? আমি বলছি ধরো x একটা সংখ্যা আছে, ঠিক আছে, x বলবো না, কোনো একটা সংখ্যাকে দ্বারাই বলি, কোনো সংখ্যা দ্বারাই বলি, ইজি হবে তোদের। ধর 1 আছে বা 4 আছে, √4, 4 এর আমরা বর্গমূল বার করব। কি বার করব? ভাষাতেও লিখছি 4 এর বর্গমূল। দেখতে পাচ্ছ কথাটার মধ্যে কি লুকিয়ে আছে? বর্গ, বর্গমূল, তাই না? সেই জন্য তো স্কোয়ার রুট, মানে স্কোয়ার থাকবে রুট থাকবে দুটো একসাথে, তো এর বর্গমূল মানে কি √4। কি করে আমরা এটাকে, এর সমাধান কিভাবে পাওয়া যায়? যে নাম্বারটা আছে, যে নাম্বারটা আছে অর্থাৎ এই যে 4, একে আমরা ভাঙবো, একে আমরা ভেঙে লিখব। কিভাবে ভেঙে লিখব? আমরা তো জানি প্রাইম ফ্যাক্টরাইজেশন, উৎপাদকী বিশ্লেষণ। উৎপাদকী বিশ্লেষণ করতে হবে এবং একদম মিনিমাম নাম্বার দ্বারা, মৌলিক সংখ্যা দ্বারা উৎপাদকী বিশ্লেষণ করতে জানো সবাই? তাহলে প্রথমে আমাদের স্টার্ট করতে হয় 2, 3 এইগুলো দ্বারা। 2 দ্বারা যদি আমরা করি দেখবো আমরা 2 × 2 পেয়ে যাচ্ছি, ঠিক পেয়ে গেলাম আমরা এখানে। অনেকে এটাকে করে যে আবার 2 দ্বারা ভাগ করে এখানে 1 লিখে, বাট দরকার নেই এটার, আমি অলওয়েজ এটাকে স্কিপ করতে বলি। বাস এখানে 2 পেয়ে গেছো, আর এটা কিছু করা যাবে না। তাহলে রুট মানে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে তো আমরা বলতে পারি উৎপাদকে বিশ্লেষণ মানেই তো তাই যে আমি 4 কে ভেঙে লিখছি 2 × 2। 4 = কি আসছে বেটা 2 × 2, হ্যাঁ কি না বলো?
4 ইকুয়াল টু আসছে 2 ইন্টু 2। ঠিক তো? ক্লিয়ার প্রত্যেকের কাছে? এবার এই 4 এর জায়গায় তুমি উৎপাদকে বিশ্লেষণ করে যেটা পেয়েছো সেটা লিখতে হবে। বুঝতে পারলে? কি বললাম? 4 এর জায়গায় তুমি উৎপাদকে বিশ্লেষণ করে যেটা পেয়েছো তোমাকে সেটা লিখতে হবে। লিখলে তুমি? লিখেছো তুমি? লিখেছো? দেখো লিখে নিয়েছো। এবার একই রকমের যদি সংখ্যা থাকে তাহলে তাদের জোড়া বানাতে হবে। কি বানাতে হবে? জোড়া, মানে পেয়ার। হ্যাঁ, এখানে কি দেখতে পাচ্ছি? 2 ইন্টু 2 আছে, মানে এই দুজনকে আমি একটা পেয়ার বানালাম। কেন বানালাম? কারণ 2 ইন্টু 2 কি আসবে? 2 স্কোয়ার। এখানে স্কোয়ার রুট আর এখানে স্কোয়ার। ঠিক? এই দুটো মিলিয়ে কি হয়ে যাবে এটা? বা তুমি এইভাবে ভাবো যে দুটো 2 আছে, রুটটার থেকে যখনই বাইরে বেরোবে একটা 2 বাইরে বেরোবে। ঠিক আছে? কি হবে? একটা 2 বাইরে বেরোবে এবং এর অ্যান্সার কত দাঁড়াবে? অ্যান্সার দাঁড়াবে কত? 2। √4 এর অ্যান্সার দাঁড়াচ্ছে কত? 2। √4 ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? 2। ঠিক আছে? রুকো যারা, সবার করো। এই হচ্ছে এক। এবার এটা কেন হলো? হোয়াই দিস কোলাবেরি? হুম? হোয়াই? স্কোয়ার রুট অফ 2 ইন্টু 2 মিন 2 হয় কেন? রিজনটা কি? দ্য আলটিমেট রিজন ইজ, মানে কারণ, কারণটা কি? রিজনটা কি? কারণটা কি? কারণটা হচ্ছে, দেখ বেটা, এই কারণ পড়ে না কোথাও। তোমাকে যেটা বললাম যে দুটো, মানে তুমি জোড়া বানাবে, পেয়ার বানালেই একটা বাইরে বেরোবে। ঠিক আছে? রুটের বাইরে বেরোবে। ঠিক আছে? ওই নাম্বারটা, তারপরে তুমি অ্যান্সার পাবে। অ্যাকচুয়ালি ভেতরের কানেকশনটা কি? ভেতরে কি থাকে? এই যে রুট আমরা বারবার কথাটা লিখছি না, বর্গমূল, মানে যে তোমাকে বললাম যে এই রুট চিহ্নটা দেব, আমরা মাথায় কি লিখবো এখানে জানি না, ওই মাথায় লিখার বিষয়টাতে আমি এবার আসছি। ঠিক আছে? কি হবে না, যে কোনো সংখ্যার এই যে বললাম স্কোয়ার রুট লিখি, স্কোয়ার রুট ছাড়া আমরা আর একটা ভাবে লিখতে পারি। তোমাদের ক্লাস 7-এ আই থিঙ্ক এটা নেই, সেই জন্য আমি এখানে অ্যাভয়েড করে যাচ্ছিলাম। বাট যখন রিজনটা বলবো তখন আমাকে একটু বলতে হবে, এবং বলি। শোনো, হতে পারে এটা একটু এক্সট্রা হচ্ছে, একটু এক্সট্রা পড়ে নাও, তাই না? বাট লজিক কিন্তু ক্লিয়ার থাকতে হবে, তবে গিয়েই ম্যাথস হবে তোমার কাছে রোগিন, আদারওয়াইজ বেরোগিনই কিন্তু থেকে যাবে। ঠিক আছে? তো দেখো কি আছে, 2 ইন্টু 2। আচ্ছা, 2 ইন্টু 2 কে কি লিখতে পারি বেটা? 2 স্কোয়ার। এটা আমরা সবাই জানি, 2 ইন্টু 2 কে লেখা যায় 2 স্কোয়ার। এবার এই যে স্কোয়ার রুট লিখলাম, স্কোয়ার রুটটা আর মাথায় কি লেখা যায়? মাথায় কি লেখা যায়? এই পাশে আসছে, আমি লিখে দিচ্ছি। স্কোয়ার রুটকে মাথায় লিখলে লেখা যায় বেটা হাফ। মাথায় আমরা হাফ লিখবো। মাথায় কি লিখবো? হাফ লিখবো। আগে যেরকম আমরা 2 লিখছিলাম, এখন সেটা 1/2 করব। কি করব? 1/2। 1/2 স্কোয়ার রুট মানে হচ্ছে মাথায় থাকবে 1/1/1/1/1/। এবার নিচে কি থাকবে? যেহেতু স্কোয়ার আছে সেজন্য 2 থাকবে, বর্গ মানে 2। এটার জন্য তাই 1 টু দ্য পাওয়ার হাফ, এর জন্য তাই 2 টু দ্য পাওয়ার হাফ, এর জন্য তাই 3 টু দ্য পাওয়ার হাফ, এর জন্য তাই 4 টু দ্য পাওয়ার হাফ, এর জন্য হবে 9 টু দ্য পাওয়ার হাফ, এর জন্য 10 টু দ্য পাওয়ার হাফ, এখানেও আসবে 16 টু দ্য পাওয়ার হাফ। কি পেলে? মাথায় হাফ। তাহলে এখানেও এটা মানে কি আসবে? 2 স্কোয়ার আছে, তার হোল টু দ্য পাওয়ার কি আসবে বেটা? হাফ। হলো? হ্যাঁ। এবার এই যে মাথায়, এরা দুজনেই মাথায় আছে, কি করবে? গুঁতো গুতিতে দুজনে গুণ হয়ে যাবে। কি আসবে? গুঁতো গুতিতে দুজনেই গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে পরেই দেখো এই যে আমাদের কাছে সুন্দর করে এরা দুজন কুচু কুচু করে কেটে যাবে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যখনই কেটে গেল কি আসবে? অ্যান্সার 2 চলে আসবে। কত আসছে অ্যান্সার? 2 চলে আসছে। তাহলে দেখতে পেলে আলটিমেটলি এই ভেতরে এতগুলো প্রসেস হওয়ার পর আমরা 2 কে পেয়ে যাচ্ছি। ঠিক? এখন আমরা এখানে কি এতগুলো প্রসেস লিখবো? না। সেই জন্য আমাদের একদম শর্টকাট প্রসেস হচ্ছে জোড়া বানাও, জোড়া বানিয়ে, জোড়া মানেই হচ্ছে সেখানে স্কোয়ার হয়ে যাবে। অটোমেটিক এই ভেতরে যে প্রক্রিয়াগুলো আছে এগুলো অটোমেটিক হয়ে যাবে। তারপর আমরা অ্যান্সারটাকে 2 ফাইনালাইজ লিখে দিতে পারবো, তাই না? ব্যাস হয়ে গেল অ্যান্সার। তাহলে এখানের অ্যান্সারগুলো যদি আমি প্রসঙ্গে আসি, যে এখানে কি আসবে?
জিরোকে আমরা লিখতে পারবো 0 ইন্টু 0, পেয়ার বানাও, একটা 0 বেরিয়ে যাবে, অ্যান্সার 0 চলে এলো। 1কে আমরা লিখতে পারবো 1 ইন্টু 1, লিখতে পারি। আবারও দেখো দুটো 1 আছে, বাইরে একটা 1 বার করে দাও। √2 আমরা কিন্তু কিছু লিখতে পারবো না, এই √2 থাকবে। √3কেও আমরা 3 ইন্টু 3 তো লিখতে পারবো না, 9 হয়ে যাবে তাহলে, তার √3 থাকলো। এই যে √4 মানে যেটা বললাম 2 ইন্টু 2 লিখতে পারবো, মানে কত আসবে এখানে 2 ইন্টু 2 লিখলে এখানে 2 আসবে। 9 আছে ধরো, 9কে তুমি লিখতে পারবে 3 ইন্টু 3 মানে 3। আচ্ছা 10 আছে, 10কেও তাই আমরা দুটো একই সংখ্যার গুণফল আকারে লিখতে পারবো কি? পারবো না, কারণ 10 মানে কি 2 ইন্টু 5 লিখতে পারবো না, অর্থাৎ √10 থাকবে। আচ্ছা 16 মানে কি লিখতে পারবো? 4 ইন্টু 4, দুটো 4 থেকে একটা 4 বাইরে বেরোবে। ঠিক আছে, এবার যেটা পেয়েছি আমরা সেখানে দেখো পুরো মিক্সড রয়েছে। কি রকমের মিক্সড রয়েছে? এক হচ্ছে কিছু সংখ্যা এরকম পেয়েছি যার বর্গমূল একদম পারফেক্ট সংখ্যা চলে এসছে, হ্যাঁ কি না? এই যে পারফেক্ট সংখ্যা চলে এসেছে, পারফেক্ট সংখ্যা এসেছে, হ্যাঁ কি না? পারফেক্ট চলে এসেছে, পুরো একদম ইন্টিজার নাম্বার পেয়ে গেছি। তাহলে কিছু কিছু সংখ্যা আছে যার আমরা একদম পারফেক্ট পেয়ে যাচ্ছি, আর কিছু সংখ্যা আছে যাদের বর্গমূল দেখো এরকম রুটের মধ্যেই থেকে যাচ্ছে। কি থাকছে? রুটের মধ্যেই থেকে যাচ্ছে, রুটের মধ্যেই থেকে যাচ্ছে, তাই না? 2 3 এখানে 5, এরা কি হচ্ছে? রুটের মধ্যেই থেকে যাচ্ছে। এবার আমরা এই চ্যাপ্টারে যদি রুটের মধ্যেই থেকে যায় তাও কি করে মান বার করতে হয় সেটা দেখব, এবং নর্মালি যেগুলো মানে পুরো ফুল সংখ্যা পেয়ে যাব, পূর্ণ সংখ্যা পাবো, তাদেরটাও দেখব। এবার পূর্ণ সংখ্যা যাদের পাচ্ছি, যাদের একদম পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাদেরকে বার করানোর দুটো পদ্ধতি রয়েছে। এই যে দুটো পূর্ণ সংখ্যাগুলো পাচ্ছি, পূর্ণ সংখ্যাগুলো যে বেরোচ্ছে দুটো পদ্ধতি রয়েছে। কি কি দুটো পদ্ধতি? একটা দেখালাম এই যে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে, ঠিক দুটো পদ্ধতি আছে। পদ্ধতিগুলো কি কি? এক নাম্বার হচ্ছে কি না, উৎপাদকে বিশ্লেষণ যেরকম করলাম সেই উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে, ঠিক আছে। আর নাম্বার 2 কি হবে? নাম্বার 2 হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। ওকে, বেশ, এই দুটো আমাদের কাছে পদ্ধতি রয়েছে। এই দুটো পদ্ধতির সাহায্যে আমরা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে ম্যাম এই যে যারা রয়ে গেল, এই যে এখানে যাদের আমরা মানগুলো বার করতে পারছি না, সরি, এই যে √2 √3 √10, এদের জন্য কি পদ্ধতি রয়েছে? আমাদের টোটাল পদ্ধতি হচ্ছে, আলটিমেট পদ্ধতি হচ্ছে দুটো, উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে আর ভাগ প্রক্রিয়ার সাহায্যে। ঠিক আছে, দুটোই পদ্ধতি। এবার এই দুটো পদ্ধতির থেকে এখানে তো তোরা দেখতেই পাচ্ছিস 2 আর 3কে কি আমরা ভাঙতে পারছি? 10কে কি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে বার করতে পারলাম? পারলাম না। তাহলে কোন পদ্ধতিটা এই সমস্ত সংখ্যার জন্য অ্যাপ্লিকেবল হবে? ইয়েস, ভাগ পদ্ধতিটা। তাহলে এটাও হবে কার সাহায্যে? ভাগ পদ্ধতির সাহায্যে। এটাও আসবে ভাগ পদ্ধতির সাহায্যে, এটাও আসবে ভাগ পদ্ধতির সাহায্যে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা একটু পরে দেখছি। তার আগে আমরা দেখে নিচ্ছি যে এই যে সংখ্যাগুলোকে পেলাম, এই রকমের কোনো পারফেক্ট নাম্বার থাকবে যখন, তখন কি করে বার করব, তারপর ফ্র্যাকশন দেখব, তারপর দশমিক দেখব। ঠিক আছে, তারপর আমরা চলে যাব বাকি অঙ্কগুলোতে। যেরকম দেখো এই একটা অঙ্ক একদম তোমাদের বইয়ের কোশ্চেনই আমি রেখেছি। ঠিক আছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসেব করতে বলেছে। তাহলে একটা বর্গক্ষেত্র আমি এখানে ছবি এঁকে দিলাম, এই হচ্ছে আমার কাছে একটা বর্গক্ষেত্র। ঠিক, বর্গক্ষেত্র মানেই কি হবে? তার 4টি বাহুর দৈর্ঘ্য সমান হবে। হবে তো। আমি যদি এই বাহুটাকে ধরি বেটা এ, এত ইউনিট কি দেবো? এখানে বর্গ সেমি আছে, মানে আমাকে সেন্টিমিটারই দিতে হবে। এটা যদি এ হয়, এই বাহুটাও হবে এ, ইনফ্যাক্ট এটাও এ, এটাও এ, তাই না? তাহলে প্রথমেই আমরা লিখব যে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি আসবে বেটা? এ এত সেন্টিমিটার। ঠিক আছে, এ সেন্টিমিটার যদি হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল আমরা বর্গক্ষেত্রের জন্য কি জানি বেটা? বাহু স্কোয়ার, হ্যাঁ কি না?
বাহু মানে কি ধরেছিলাম এ, অর্থাৎ এ স্কোয়ার এত বর্গ সেমি হবে বা সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা এই যে বললাম এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কোন জায়গাটা ডিনোট করে, ক্ষেত্রফল মানে কোনখানটা, ক্ষেত্রফল মানে হচ্ছে দেখ এই জায়গাটা, এই ভেতরের পুরো জায়গাটা, এই ভেতরে যতটা জায়গা দেখতে পাচ্ছিস পুরোটাই, এই পুরো জায়গাটা পুরোটাই, ঠিক আছে, পুরোটাই পুরোটাই এটাকে বলা হয় কি ক্ষেত্রফল, মানে ভেতরে যতটা জায়গা আছে, যতটা ক্ষেত্র রয়েছে, ঠিক আছে। এবং এই যে দেখ এই একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, এই চারটে বাহুকে যদি যোগ করে দিই আমরা, তারপরে যেটা পাবো তাকে বলা হয় পরিসীমা, তাই না? ভেতরেরটা ক্ষেত্রফল আর এটা হবে পরিসীমা, চারপাশে রয়েছে যেটা পরিধি জুড়ে রয়েছে সেটাই হচ্ছে পরিসীমা। আচ্ছা ক্ষেত্রফল এগুলো সব ক্লিয়ার। এবার দেখো ক্ষেত্রফল আমি এটা পেলাম, আবার আমার কোশ্চেনে দেওয়া আছে যে ক্ষেত্রফল এটা, তাহলে আমি কি বলবো, আমার কাছে একটাই বর্গক্ষেত্র আছে, তার ক্ষেত্রফল মানে জায়গা কি আলাদা আলাদা হবে, হবে কি, হবে না, নিশ্চয়ই একই হবে। সেই জন্য আমরা এখানে ইউজ করি যে শর্তানুসারে, মানে কি বেটা, শর্ত অনুসারে। কেন এখানে শর্ত বলছি, কারণ এখানে একটা শর্ত দেওয়া রয়েছে যে ক্ষেত্রফল এখানে দেওয়া রয়েছে, তাহলে অবশ্যই এটা শর্ত থেকে পাবো। কি হবে, শর্তানুসারে, শর্ত থেকে a স্কোয়ার ইকুয়াল টু 1089/625 হলো, পেয়ে গেলাম। এবার কোশ্চেনটা আসবে যে ম্যাম এবার এর মান ফাইন্ড আউট করতে হবে, কি করে আমরা ফাইন্ড আউট করব, বলে রাখি যখনই তুমি পাচ্ছ কোনো জায়গাতে তুমি পাবে এ স্কোয়ার ইকুয়াল টু কোনো কিছু, ঠিক আছে, সেখান থেকে তুমি বলতে পারবে যে বা এ ইকুয়াল টু আসবে, এখানে স্কোয়ার রুট হয়ে যাবে, এখানে যখন এ কে রাখছো মা দিকে তখন ডান দিকে এসে কি আসবে, স্কোয়ার রুট হবে, ঠিক আছে। এবার স্বাভাবিক একটা জিনিস তোমাদের মনে কোশ্চেন আসবে যে ম্যাম এটা কেন হলো, এই রিজনটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাতেই তোমাদের সমস্যা হয়, এসো আমি বলছি এই জায়গার কারণটা, মানে খুব মানে ডেপথে গিয়ে বুঝতে হবে একটু, হ্যাঁ ডেপথে গিয়ে এই কারণটা আমাদের বুঝতে হবে। তো আমি লিখছি প্রথমে, কোশ্চেনটা আমার এরকম থাকবে, কোশ্চেন কি থাকবে বেটা, যে এ স্কোয়ার ইকুয়াল টু, আমি বলছি এক্স, এ স্কোয়ারের মানে আমি এক্স বলছি, ঠিক আছে, তাহলে এখান থেকে এর মান রুট এক্স, তাই তো, এটা কেন, যখনই অঙ্ক করবে এই কেন কোশ্চেনটা একটু নিয়ে আসবে, ঠিক আছে বেটা, যে কেন হচ্ছে, আমি বললাম, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি যে এ ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এ ইকুয়াল টু এটা হবে, মনে তো প্রশ্ন আসবেই, হ্যাঁ ম্যাম তো বলে তো দিলেন, বাট এর পিছনে লজিকটা কি, এর পিছনে কারণটা কি, কারণটা কিন্তু তোমাকে জানতে হবে, কারণ জানলে তবেই তোমার সুন্দর লাগবে। হ্যাঁ আমরা সব জিনিসের সব কারণ কিন্তু পাই না ম্যাথসের, তাই না, বা কারণ থাকে বাট সেটা আমাদের এজ ওয়াইজ সেটা বেশ ডিফিকাল্ট হয়ে যায় বোঝাটা, সেইগুলোকে হয়তো আমরা কিছু মানে কিছু বছরের জন্য দাবিয়ে রাখতে পারি, কিছু বছর পরে আমি সেগুলোকে আবিষ্কার করলাম, বাট কারণ কিন্তু আছেই। আর এই কারণগুলো এগুলো তো তোমাকে এই বয়সেই জানতে হবে, তাই না, এই বয়সে জানতে হবে। দেখো কি পেয়েছি, এ স্কোয়ার ইকাল টু এক্স রয়েছে, তাই তো, আমাকে এখানে শুধুমাত্র এ তে কনভার্ট করতে হবে, এটা আমার কাছে একটা ইকুয়েশন, হ্যাঁ কি না, এটা আমার কাছে একটা ইকুয়েশন, কি বেটা এটা ইকুয়েশন, ঠিক আছে, ইকুয়েশন মানে কি সমীকরণ, এটা কি একটা সমীকরণ, সমীকরণ বাঁ দিক আছে ডান দিক আছে মাঝখানে ইকুয়াল চিহ্ন রয়েছে, এটা একটা সমীকরণ। এবার একে যদি একা রাখতে হয়, এ রাখতে হয়, আমি যা কাজ করব বোথ সাইডে করতে হবে, যা কাজ করব বোথ সাইডে, মানে এখানে যদি +1 দিই এখানে +1, এখানে -1 দিলে এখানে -1, এখানে *2 করলে এখানেও *2, এখানে আমি যদি /2 করি এখানেও /2 করতে পারবো, এখানে যদি স্কোয়ার নিয়ে নিই এটার উপরে আবার যদি বর্গ নিয়ে নিই, স্কোয়ার নিয়ে নিই, এখানেও আমাকে x এর উপরে স্কোয়ার নিতে হবে, তাহলে এখানে যদি আমি স্কোয়ার রুট নিয়ে নিই, হ্যাঁ তার এই পাশেও আমাকে স্কোয়ার রুট নিতে হবে, হ্যাঁ কি না, ঠিক নিলাম। তাহলে এবার দেখো আমি বলেছি আগে এরা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেল, এখানে এ থাকছে ইকুয়াল টু এখানে কত থাকবে x টু দি পাওয়ার হাফ,
হাফ মানে কি বেটা, হাফ মানে কি রুট এক্স, তাহলে পেলি আলটিমেটলি এ ইকুয়াল টু রুট এক্স, পেয়েছিস? তাহলে জাস্ট রিজনটা হচ্ছে এটা, কিন্তু যখন আমরা করব আমরা মনে রাখবো যাবতীয় কিছু, তখন আমাদের জাস্ট এটাই মনে থাকবে যে এই একটা ইকুয়েশন, এখান থেকে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে, ইকুয়াল টু রুট এক্স। এখানে আরো একটা গল্প আছে, এখানে আরো একটা গল্প আছে, অ্যানাদার স্টোরি, ঠিক আছে, একটা বেশ ভালো গল্প আছে বেটা, সেটা জানতেই হবে তোদের। এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয়, ও সরি, এ স্কোয়ার ইকুয়াল টু এক্স নিয়েছি আমি, ওটাই রাখছি, ওটাই রাখছি, এ স্কোয়ার ইকুয়াল টু আমি রাখছি এক্স। তাহলে বলে রাখি বেটা, এর মান যে আমরা রুট এক্স লিখলাম, শুধুমাত্র রুট এক্স হয় না, শুধুমাত্র রুট এক্স হয় না, কি হয়, প্লাস মাইনাস থাকে, এখানে কি থাকে, প্লাস মাইনাস। এবার প্লাস মাইনাস কেন হয়, ইউ ম্যাম এত বাড়াচ্ছেন, আরে শোন ভালো করে, নইলে তো আমার কাছে হাফ পড়লি, হাফ জেনে যদি অন্য অঙ্ক করতে যাবি সেখানে আবার ফিসলে পড়বি, সেই জন্য একটু বলে রাখছি, এগুলো এইগুলো তোদের 6 আর সরি এখন তো 7 না, 7 আর 8 হচ্ছে কোর জায়গা, যেগুলো নিয়ে এগুলো এইসব নিয়ে আলোচনা করা হচ্ছে, এরপরে কিন্তু 9 10 গিয়ে আর কোনো আলোচনা হবে না, ডিরেক্টলি তোর মুখের দিকে ছুড়ে দেবে যে এ স্কোয়ার ইকুয়াল টু এক্স আছে, এর মান কি হবে, তুই যদি শুধু রুট এক্স লিখে দিস তুই কিন্তু গোল্লা পাবি, ঠিক আছে। তো এখন 7 আর 8টাই হচ্ছে আমাদের শেখার সময়, এটা এ ইকুয়াল টু কি রয়েছে, প্লাস মাইনাস পাই। এবার কেন প্লাস মাইনাসটা পাই, তার কারণ বেটা দেখ একটা জিনিস, হ্যাঁ, তার কারণ হচ্ছে, তার কারণটা হচ্ছে, আমি যদি এখানে এর দুটো মান পাচ্ছি, তো কি মান পাচ্ছি, দুটো মান, এখান থেকে এর দুটো মান পাচ্ছিস তুই, এ ইকুয়াল টু পাচ্ছিস প্লাস রুট এক্স কমা দিয়ে মাইনাস রুট এক্স। কেন পাচ্ছি, তার কারণ এই দুটো মানের জন্য ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, কিরকম ভাবে স্যাটিসফাই করবে, এর মান যদি আমরা রুট এক্স নিই, তাহলে রুট এক্স এর কি নেওয়া হয়েছে, স্কোয়ার, কত পাবো, এই দুজন কেটে যাবে, এক্স আসবে, দেখ এক্স আছে। আবার যদি আমি মাইনাস রুট এক্স নিই, তার স্কোয়ার নিয়ে নিই, তাতে কি আসবে, মাইনাসের স্কোয়ার কি হয়, সবসময় পজিটিভ হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না, আমরা জানি মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে এখানে প্লাস হয়ে গেল, রুট এক্স স্কোয়ার এক্স আসছে, মানে দেখ এ স্কোয়ার ইকুয়াল টু এখানেও এক্স পাচ্ছি, আবার এর এই মাইনাসের মানটা বসিয়ে তার যখন স্কোয়ার নিচ্ছি তখনও আমি এক্সেই পাচ্ছি, তাই না, এক্স পাচ্ছি, সেই জন্য এখানে শুধুমাত্র আমরা এ ইকুয়াল টু রুট এক্স বলি না, কি বলি, এ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স। এবার পুরোপুরি তোর দিকে থাকবে যে তুই কখন প্লাস বসাবি, কখন মাইনাস দিবি, কখন প্লাস মাইনাস দিবি, বেসিক্যালি প্লাস হয় এক টাইমে আর একবার হয় প্লাস মাইনাস, এখানে আমি কি দিয়েছি, প্লাস দিয়েছি, নট প্লাস মাইনাস, কেন দিলাম না, কেন দিলাম না, তার কারণ তোকে দেখতে হবে তুই কার মান বার করছিস, আমি কার মান বার করছি, এর মান বার করছি, কার মান বার করছি, এটা কি আমার কাছে, এটা হচ্ছে দেখ একটা বাহু, হ্যাঁ কি না, এটা হচ্ছে কি একটা বাহু, বাহু মানে লেন্থ, দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হয়, দৈর্ঘ্য কখনোই নেগেটিভ হয় না, সেই জন্য আমরা এখানে প্লাস লিখছি, এবং তোকে ব্র্যাকেটে লিখে দিতে হবে যেহেতু দৈর্ঘ্য নেগেটিভ হয় না, শর্টকাটে লিখলাম নেগেটিভ দিয়ে ভিই লিখে দিয়েছি, এটাকে ঋণাত্মকের জন্য ভিই দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে, এটা হয় না, দৈর্ঘ্য নেগেটিভ হয় না, ওকে, তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার এর করতে হবে, এটা দেখ এটা কি একটা ফ্র্যাকশন, তাহলে এখানে আমরা ভগ্নাংশেরও বর্গমূলটা পেয়ে যাচ্ছি, যখনই ফ্র্যাকশন থাকবে তখন ওপরের বর্গমূল নিচের বর্গমূল আলাদা আলাদা, কি করবি, ওপরের করে দিবি 1089, নিচের করে দিবি 625, হলো, ব্যাস। এবার 1089 কে একে ভাঙতে থাকো, এখানে ভাঙতে থাকো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা চার্ট করে রেখেছি, ঠিক আছে, 1089 এখানে লিখ 1089, লাস্টে 9 আছে, মানে এটা 3 দ্বারা পসিবলি যেতে পারে, 3 দ্বারা যাবে কিনা কি করে বুঝবো, অঙ্কগুলো যোগ কর, 9 প্লাস 8 প্লাস 0 প্লাস 1 কত আসবে, 9 প্লাস 9 18, 18 মানে অ্যাগেন 8 প্লাস 1 কত আসছে, 9, 9টা 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, তার মানে এটা পুরোটাও 3 দ্বারা ডিভিজেবল,
3 দ্বারা ডিভিজিবল হলে ভাগ কর, 3 3 এ 9, 3 6 18, 3 3 এ 9। अगेन এটা 3 দ্বারা ডিভিজিবল, 3 1, 3 2 এ 6, 3 1। 121 তুই জানিস এটা 11 দ্বারা একমাত্র ভাগ করা যাবে। 11 1 যা 11, 11 1 যা 11। ঠিক আছে, মানে আমরা দেখ পেয়ে গেলাম স্কোয়ার রুটের ভেতরে কি পাচ্ছি, 3 ইন্টু 3 ইন্টু 11 ইন্টু 11। নিচে আছে কত, 625। ঠিক আছে, 625 কে ভাঙবো, লাস্টে 5 আছে মানে এটা 5 দ্বারা ডিভিজিবল হবেই। ঠিক আছে, 5 দ্বারা ডিভিজিবল হলে ভাগ করো, 5 1 এ 5, 5 2 এ 10, 5 5 এ 25। 125 আছে, আবার 5 দ্বারা ভাঙতে হবে, 5 2 এ আসবে 10, 5 5 এ 25। 25 আছে মানে अगेन 5 5 এ 25। এখানে গুণ করো, কতগুলো 5 এর গুণ পাচ্ছ তুমি, 4খানা 5 এর গুণফল। ঠিক আছে, এবার এখান থেকে বার করানোর পদ্ধতি কি বললাম, জোড়া বানাও, মানে নিচে এরকম দাগ দিয়ে দিতে পারো, দাগ দিয়ে দিলাম, এখানেও জোড়া বানাচ্ছি একই রকমের সংখ্যার। এবার দেখা গেল তুই 3 এর সঙ্গে 11 কে পেয়ার বানিয়ে দিলি, এরকম হবে না, একই সংখ্যাকে তুমি খুঁজতে হবে, একই সংখ্যা দিয়ে আমাদের পেয়ার বানাতে হবে। এবার স্কোয়ার রুটটা তো তুলে দেবো আমি, তাই না, তাহলে কি আসবে, এখানে 3 আসছে বাইরে বেরোচ্ছে, 11 বাইরে বেরোচ্ছে, এখানে 5 বাইরে বেরোবে, अगेन আরেকটা 5 বাইরে বেরোবে, কত থাকছে 33/25। তাহলে এর মান দেখ আমরা পেয়ে গেলাম, কারেক্ট। তাহলে দেয়ারফর a ইকুয়াল টু 33/25। এটাকে কি বলছিলাম, বাহু জিজ্ঞেস করেছে, দেখো যে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে লিখবে দেয়ারফর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 33/25 এত সেন্টিমিটার। ওকে, এটাই অ্যান্সার। আর এই জায়গাটাকে একটু রাফে রাখবে, রাফ ওয়ার্ক হবে এটা। আর ওপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস, এটা ঠিক আছে। তাহলে ফ্র্যাকশনটাও এখান থেকে হয়ে গেল। ঠিক, এবার আসছি দশমিক যদি থাকে তাহলে কি করে পারবো আমরা, তাই না, যদি দশমিক থাকে তাহলে কি করে পারবো। দশমিক দেখো এইরকমের রয়েছে, দশমিকে থাকলে দুটো পদ্ধতি রয়েছে, এক হচ্ছে ভগ্নাংশ পদ্ধতি, মানে ভগ্নাংশ নয় উৎপাদকীয় বিশ্লেষণ, আর 2 নাম্বার থাকবে আমাদের যে ভাগ পদ্ধতি বলেছি। তো দেখো দুটো উপায় করা যায়, আমি প্রথমে এই পাশে দেখাচ্ছি কোন পদ্ধতির সাহায্যে, প্রথমে ভাগ পদ্ধতি না দেখিয়ে আমরা নর্মাল পদ্ধতিটা দেখাচ্ছি, উৎপাদক বিশ্লেষণটা। কি করবে, দেখো দশমিক রয়েছে, আমরা কি জানি যদি দশমিককে তুলতে হয় আমরা সংখ্যাটা লিখি, নিচে যত একের পরে যতগুলো দশমিকের পর শূন্য আছে আমাকে দিতে হয়, 6টা শূন্য আছে দিলাম। ঠিক আছে, এবার এখানে দেখ সংখ্যার আগে রয়েছে শূন্য, কোনো কি দাম রয়েছে, কোনো দাম নেই, একমাত্র পরে থাকলে শূন্যের দাম, সংখ্যার আগে থেকে কোনো দাম নেই, মানে একে তুলে দিলাম 169 এটা করে নিলাম। ঠিক, এবার এর বর্গমূল করতে বলেছে, এর বর্গমূল মানে এখানে ভাঙতে শুরু করিস না, লিখবি যে দেয়ারফর 0.0000169 এর বর্গমূল, এর বর্গমূল ইকুয়াল টু কি আসবে, স্কোয়ার রুট অফ 0. এটা তোকে লিখতে হবে না, এর বর্গমূলের মিনিংটা তোকে লিখতে হবে, যেটা মানে স্কোয়ার রুট অফ দিস। এরপর এখানে আমরা এই মানটাকে লিখবো, একটা বড় করে স্কোয়ার রুট দেবো, 169 ডিভাইডেড বাই 1 2 3 4 5 6, 6টা হলো। এবার দুজনকে আলাদা আলাদা করে দাও, উপরে থাকবে 169 আর নিচে থাকবে এটা, হয়েছে। 169 কে ভাঙতে হবে, তোদের একটু সময় লাগতে পারে, বাট আমি জানি এটা 13 দ্বারা ডিভিজেবল। ঠিক আছে, এটা 13 এর স্কোয়ার আমি জানি, তো 13 ইন্টু 13 লিখে দিলাম, 13 ইন্টু 13। নিচে জিরো থাকার সবচেয়ে সুবিধা রয়েছে, তুই জোড়া জোড়া করে জিরো বানাবি, দেখতে পাচ্ছিস জোড়া রয়েছে, হ্যাঁ মানে তুই লিখতে পারবি, আচ্ছা এখানে তো 3টে জোড়া হয়ে যাবে না, হুম 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 3টে জোড়া হয়ে যাবে, 3টে জোড়া বানানো যাবে না, আমাদের দেখতে হবে কি এখানে 3টে রয়েছে, এখানে 3টে রয়েছে, মানে 6টা রয়েছে, অর্থাৎ এইভাবে বানাতে হবে, 3টে ইন্টু আবার 3টে হলো, ব্যাস, মানে 13/1 2 3। এবার কি করবি, ব্যাস ভাগ করে দে, ভাগ করা মানে কি নিচে শুধুমাত্র শূন্যগুলো রয়েছে,
দশমিক ঘর শুধু সরাবো, মানে আসবে কত 0.013। ঠিক আছে। ওকে, এটাকে যদি ভাগ পদ্ধতির সাহায্যে করতে হয় তখন কি আসবে? ভাগ পদ্ধতির সাহায্যে অবশ্য আগে দশমিক ছেড়ে নর্মালটা আমাকে বলতে হবে না। নর্মাল ধর একটা যে কোনো নাম্বারকে ভাগ পদ্ধতির সাহায্যে যদি আমি করি, এর আগে আমি কোনটা করলাম, 1089 করলাম। ঠিক আছে, আমি আগে ধর 1089কেই করছি, 1089। ওকে, এটা তুই জানিস যে 33 এর স্কোয়ার রুট। বাট তোকে এটা জিজ্ঞেস করছি যে এটা ইকুয়াল টু কত, ব্র্যাকেটে লিখে দিচ্ছি ভাগ পদ্ধতির সাহায্যে, ভাগ পদ্ধতির সাহায্যে। তখন কি করতে হবে আমাদের? দেখো, তখন 1089 আমি নিলাম, ভাগ করতে বলেছে, এইভাবে লিখতে হবে। প্রথমে জোড়া বানাতে হবে। জোড়াটা আমরা কোন দিক থেকে বানিয়ে আসি? যে একদম সোজা ডান দিক থেকে, ডান দিক থেকে জোড়া বানালাম। এবার ধর এখানে যদি বাই চান্স এখানে 2 থাকতো, 3 থাকতো, ও একাই হয়ে যেত, ওকে একা একটা মানে দাগ দিতাম, মানে ওকে একাই বানিয়ে রাখতাম, ও তো একা থাকতো। ঠিক আছে, যেহেতু নেই সেহেতু আর বানানোর দরকার নেই। বাট কি করছি আমরা, দেখ চিহ্নটা এই দিক থেকে আসছে, হ্যাঁ না? এবার এখানে 10 আছে, কি মনে হচ্ছে তোর কত স্কোয়ার যাবে, কত স্কোয়ার কাছাকাছি? 2 স্কোয়ার যদি নিই 2 × 2 4 হবে। হ্যাঁ, আচ্ছা 3 যদি নিই 3 × 3 9, মানে আমি এখানে 3 নিতে পারি। 3 × 3 কত আসবে? 9। কত আসছে? 1। এখানে 1। যেরকম ভাগ পদ্ধতিতে হতো এক পাশের একটা সংখ্যা নামতো, এক্ষেত্রে কি হবে, পুরো দুটো সংখ্যাই নেমে যাবে। কি আসবে? পুরো দুটো সংখ্যাই নেমে গেল। দেখতে পাচ্ছিস পুরো কি আসছে, দুটো সংখ্যাই নেমে যাচ্ছে। এবার এইবার একটা ব্যাপারটা ইন্টারেস্টিং। এবার এখানে আমি লিখবো, এখানে কাকে লিখবো, এখানে 3 রয়েছে তো 3 এর ডাবলকে লিখতে হবে। এখানে 3 এর ডাবল মানে কত আসবে? 6 এলো। ঠিক আছে, এখানে 6 এলো। এবার এখানে পাশে কোন নাম্বারটা দিলে এর কাছাকাছি যাবে বা মিলে যাবে একদম, কোন নাম্বারটা দিলে কাছাকাছি যাবে অথবা মিলে যাবে, বা মানে অবশ্যই জানিস বড় হবে না, কারণ ভাগ করছি, ভাগে তো কখনো এটা বড় হয়ে যাবে না, তাই না? কি হবে তাহলে, এখানে কোন নাম্বারটা বসালে? আমি যদি এখানে 3 পুট করি, এখানে 3 পুট করলে জানিস এখানে 3 যদি পুট করিস তুই, তোকে নিচে 3 দ্বারাই গুণ করতে হবে, এই দুটো নাম্বার হবে সেম। ঠিক আছে, এখানে যদি 4 লিখিস এখানে নিচে, এখানে 4 লিখলে এখানেও 4 লিখতে হবে, এখানে 5 লিখলে এখানেও 5 লিখতে হবে। ঠিক আছে, তো আমি প্রথমে 3 দিলাম। কেন আমি 3 দিচ্ছি? কারণ এখানে আছে কত দেখ, এখানে কত রয়েছে, এখানে রয়েছে 9। 3 × 3 9 হয়ে যায়। 3 × 3 আসছে 9 আর 3 6 18। এটা আমি করে দেখে নিলাম। তারপর দেখছি যে হ্যাঁ এই তো আছে, মানে এখানে 3 লিখছি, মানে এখানেও 3 দিতে হবে। আসবে কত? 189। মিলে যাচ্ছে, মানে কেটে গেল। এবার এই যে দেখ প্রথমেই যেটা আমাদের ছিল, এই যে 33 বেরোলো, প্রথমের যে ভাগফলটি 33 বেরোলো, এটাই আসবে এ স্কোয়ার রুটের অ্যান্সার। মানে কি আসবে? স্কোয়ার রুট অফ 1089, এটা চলে আসবে 33। ঠিক আছে, এটা কত আসবে? 33 আসবে। বোঝা গেল? 33 আসবে। বোঝা গেছে? আগেও আমরা এটা 33 পেয়েছি, আর ভাগ পদ্ধতির সাহায্যে করেও দেখ আমরা 33 পেলাম। নেক্সট নেক্সট রয়েছে দেখ এটা, এর স্কোয়ার রুটটা তোকে ফাইন্ড আউট করতে হবে যে এটা কত। দুটো উপায় করতে পারিস, অ্যাগেন বললাম দুটো উপায় করতে পারিস। এক হচ্ছে ভাগ পদ্ধতি, 2 নাম্বার হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এবার উৎপাদকের বিশ্লেষণ তুই যদি করিস, নাম্বারটা দেখছিস একবার কত বিভৎস বড়, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে করতে আমরা পুরো হাঁপিয়ে যাব, তাই না? পুরো জিভ বেরিয়ে আসবে। সেই জন্য একে আমরা ভাগ পদ্ধতির সাহায্যেই করি, ওটা বেটার হবে। ঠিক আছে, তো দেখ ভাগ পদ্ধতির সাহায্যে আমরা যখনই শুরু করব কিভাবে করব, কি আছে 170.585249, হ্যাঁ না? এটা আছে। এবার আমি জানি যে এখানে দেখ দশমিক রয়েছে, বাট আমি আগের যে অঙ্কটা করলাম সেখানে কি কোনো রকমের দশমিক ছিল? ছিল না। যেহেতু দশমিক ছিল না, আমি কি করেছিলাম, পুরো ডান দিক থেকে বাঁ দিকে জোড়া বানিয়েছিলাম।
তাহলে দশমিক এখানেও তাই, যে পোর্শনটাতে দশমিক নেই সেই পোর্শনটাকে তোকে এই বাঁ দিক থেকেই তোকে জোড়া বানাতে হবে। ঠিক আছে, তুই বানিয়ে নিলি। কিন্তু যখনই দশমিক থাকবে, দশমিকের পরের দিকে যখন যাবি তখন কি আসবে, তখন আমরা এইভাবে জোড়া বানাবো। এবং তোদেরকে বলে রাখি, এরকম কোনো অঙ্কই তুই পাবি না যেখানে দশমিকের পরে দেখ মানে জোড়াটা মানে জোড়া হবে না, এই ধরনের কোনো সংখ্যা থাকবে না। দশমিকের আগে হতে পারে, দশমিকের আগে দেখ এই যে এক ওয়ান রয়েছে, ও একা থেকেছে, কিন্তু এই পাশে তুই এমন কোনো সংখ্যা পাবি না যে একা পড়ে থাকবে। দশমিকের পর সবসময় সংখ্যাগুলো জোড়াতেই থাকবে। এখানে জোড়া হলো আর এ একা পড়ে থাকলো, একা পড়ে থাকলো, তাই না? কিন্তু দশমিকের পরে তোদের সারা বইয়ে কেন সব জায়গাতে দেখে নিবি যে দশমিকের পরে থাকবে না স্কোয়ার রুটে। ঠিক আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই, দুটো দুটো করে নিয়ে নিবি। ঠিক আছে, তো তুই যদি লাস্টের থেকেও নিতে শুরু করিস তাও দেখবি যে এই থাকবে, লাস্টের থেকে নিতে শুরু করলেও সে দুটো দুটো করেই পড়বে। বাট হ্যাঁ, দশমিকের পর আমরা বাঁ দিক থেকে ডান দিকেই নেব। এবার প্রথম বসাচ্ছি, প্রথমে ওয়ান একা আছে, মানে ওয়ান নিতে হবে, আর কোনো অপশন নেই, ওয়ান একে ওয়ান। ঠিক আছে, এখানে কি রাখবো, আচ্ছা ওয়ান একে ওয়ান হলো, সোজা 70 নেমে যাবে, কারেক্ট। এখানে কি আসবে, ওয়ানের ডবল রাখলাম, একের ডবল আসছে দুই, এখানে ঠিক আছে দুই রাখলাম। এবার এখানে কোন নাম্বারটা বসালে কাছাকাছি যাবে, দেখ যদি আমি 3 নিয়ে নিই তাহলে 23 ইন্টু 3 কত আসবে, 3 3 9, 3 2 6, 69, মানে কত আসবে এখানে, এখানে আসবে কত 3 বসবে এখানে। ঠিক আছে, কত বসলো 3 বসলো, 69, 69 মানে 1 রাখলাম, দশমিকটা এখানে চলে যাবে। ঠিক আছে, দশমিক এখানে চলে গেল। তারপরে কাকে বসাবো, 48 কে, 148, 13 ডবল কত আসবে 26। এবারে দেখ এখানে কত এসছে, 13 ডবল এসেছে কত 26 এসেছে, তাই তো। এবারে ধর আমি এখানে 1ও যদি নিয়ে নিই তাহলে 261 ইন্টু 1 মানে এখানে 261 লিখতে হবে, বাট ওটা বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না, এটা বড় হয়ে যাচ্ছে তো 261 148 এর থেকে, সেই জন্য আমরা এখানে এটা বসাতে পারবো না। এবং এখানে দশমিকের পরে দেখ আমি একটা জোড়াকে নামিয়ে এনেছিলাম, এবার আমাকে আরো একটা জোড়াকে নামিয়ে আনতে হবে, 5 2কেও নামিয়ে আনতে হবে। ঠিক আছে, নামিয়ে আনলাম, যখনই দুটো জোড়া পাশাপাশি নামবে তখন আমাকে এখানে একটা জিরো দিতে হবে। ঠিক আছে, কি দিতে হবে, এখানে একটা জিরো দিতে হবে, জিরো দিয়ে দিলাম। এরপর এখানে লিখ, দাঁড়া আমি একটু ক্যালকুলেটরটাকে বার করি, ক্যালকুলেটরটাকে বার করলে গুণ করতে সুবিধা হবে, একটু তাড়াতাড়ি হবে, তোরা ক্যালকুলেটর পাবি না, তোদের ক্যালকুলেটর চলবে না। 26 আছে, আমি প্রথমেই 269 করে নেব, 269 ইন্টু 9 কত আসবে, 2421, 2421, 2421, 2421, 2421, না সরি এখানে জিরো বসিয়েছি না, এখানে একটা তো জিরো আসবে, এর ডবল করবো না আমরা, এখানে একটা জিরো বসাচ্ছি মানে এখানেও আমাকে একটা জিরো লাগবে। এবারে কর 2609 ইন্টু 9 কত আসবে, আচ্ছা এটাতে বেশি চলে আসছে, 23489, 23,000 চলে আসছে, বাট আমার এখানে 14,000 আছে, 14,000 আসছে, এখানে 23,000 আসছে, তার মানে আমি যদি করি দেখ 2605 যদি করে দিই, 05 ইন্টু 5 কত আসবে, 13,000, সরি এখানে লিখে রাখছি 5 করলে আসছে দেখ এই নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা যদি 6 করে নিই, 2606 যদি করি ইন্টু 6 কত আসবে, 15,000 চলে আসছে, তার মানে হ্যাঁ আমরা 5এই বসাবো, এখানে 5 বসালাম, এখানেও 5 দেব, 5 বসালে কত আসছে 13025। ঠিক আছে, এটা আসছে। আচ্ছা 5 12 হবে, 7 5 12, 3 3 আর 2 5, এটা আসবে 8 আর এটা আসবে 1, লাস্টে 49 নেমে যাবে। ঠিক আছে, এর ডাবল যদি করতে হয় আমাদের 1305, এর ডাবল করছি মানে ইন্টু 2 কত আসছে 2610। এরপর আমাকে এমন কিছু একটা আনতে হবে যাতে করে মিলে যায়।
ঠিক আছে, মিলে যায়, এই পুরো ব্যাপারটা যাতে মিলে যায়। কি করলে মিলবে? লাস্টে 9 আছে, 9 মানে দুটো টাইমে আসে, লাস্টে 9 কখন আসে? এই লাস্টে 9 আছে, এর সঙ্গে এমন কিছু গুণ করতে হবে যে লাস্টে 9 আসবে, মানে 1 হতে পারে 3, 3 3 9, এই একটা অপশন, অথবা হতে পারে 7, 7 7 49। আমার মনে হচ্ছে না যে 3টে দ্বারা হবে, 7 দ্বারা হলেই হতে পারে। দেখ আমি লিখছি 26107, ঠিক আছে, এটা 107 ইন্টু 7 করছি, 182749, 182749, ব্যাস দেখ মিলে গেল, মিলে গেল, ব্যাস মিলে গেল। তাহলে এখানে 7 বসালাম, এখানেও 7 বসিয়ে দিতে হবে, মানে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি 13.057। ঠিক আছে, তুই এই জায়গাটাতে এটা ছেড়ে দিয়ে আরেকটা কাজও করতে পারতিস। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা হয়তো আলাদা আলাদা করে দিতে পারি। আমরা আলাদা আলাদা কিরকম করতে পারি, তুই দশমিকে চাইলে সবসময় যে দশমিকেই আমাকে করতে হবে এমনটা কোনো মানে নেই, একমাত্র আমরা √2 √3 এগুলোর জন্যই করে থাকি। √2 √3 গুলো দশমিকের জন্য করলে ঠিক আছে, আদারওয়াইজ দশমিকের দরকার নেই। কেন দরকার নেই দেখ, কারণ তুই একে লিখতে পারবি যে 170485249 ডিভাইডেড বাই 12345 6, ছটা শূন্য বসিয়ে দিবি। এবার এর স্কোয়ার রুট তোকে ফাইন্ড আউট করতে হবে। এর স্কোয়ার রুট তুই ভাগ প্রক্রিয়ার সাহায্যেই কর, ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলে লাস্টের দিক থেকে দুটো দুটো করে পেয়ার নিবি, লাস্টে 1টাই পড়ে থাকবে, এবং এক্স্যাক্টলি এই দশমিক বাদ দিলে যে রেজাল্ট আসে সেই রেজাল্টটাই তোর চলে আসবে। আর নিচে কত আসবে? নিচে আছে দেখ এখানে 6টা শূন্য আছে, 6টা শূন্য মানে আছে অবশ্যই ওটা আসবে এর স্কোয়ার, কারেক্ট, 1000 স্কোয়ার, 1000 ইন্টু 1000, আর ওপরটাতে তুই পেয়ে যাচ্ছিস ওটা। ঠিক আছে, ওপরে ওই যে নাম্বারটা পেয়ে যাবি, কত পেয়ে যাবি? এটা পেয়ে যাবি 13057 এর স্কোয়ার। ঠিক আছে, বাস হয়ে যাবে অ্যান্সার। তো তুই এইভাবেও ফাইন্ড আউটটা করতে পারিস। তাহলে দশমিক হলে কি হয় দেখতে পেলি? দশমিক যদি হয় তাহলে তাহলে কি পাওয়া যায় দেখতে পেয়েছিস? এগুলো ছাড়া তোদের ইম্পর্টেন্ট যেগুলো আছে, এক হচ্ছে √2 আর √3। √2 √3 যখনই হবে এগুলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে হয়, এবং এদের এক্স্যাক্ট আমরা কোনো অবস্থাতেই কিন্তু অ্যান্সার পাই না, এক্স্যাক্ট অ্যান্সার পাওয়া যায় না। ঠিক আছে, এক্স্যাক্ট অ্যান্সার না পাওয়া গিয়ে কি পাওয়া যায় না, দেখ 2 আছে, 2কে তো আমরা নর্মালি ভাগ করতে পারবো না, 2 এর পর আমরা কি করব, শূন্য জোড়ায় জোড়ায় শূন্য নিয়ে রাখবো। ঠিক আছে, জোড়ায় জোড়ায় শূন্য নিয়ে রাখলাম, নিয়ে রাখার পরে এরপর তুই করবি, এটা তো 1 আছে, এখানে 1 বসাবি, 1 একে আসবে কত 1, তাহলে এখানে কত পাচ্ছিস 1, দশমিকটা উঠে যাবে, এখানে ডাবল পেয়ার আসবে, 1 এর ডাবল কত আসবে, এখানে 2 আসবে। ঠিক আছে, 2 এলো। আচ্ছা এখানে কত এবার বসাবো আমরা, দেখ এখানে যদি আমি 4 বসিয়ে দিই, 4 যদি বসিয়ে দিই কত আসবে, 4 4 16 6, 24 4 আসবে 96 না, 96, 96 হয়ে গেল, 96 মানে এটা আসবে 4, ঠিক 4, এখানেও 4 আসবে। আচ্ছা 4, তারপর আবার ডাবল জিরো নামবে, ওখানে আছে 14, 14 ডাবল কত আসবে, 28 আসবে। ঠিক আছে 28, এবার 28-এর সঙ্গে এখানে 2 যদি দিয়ে দিই, 2 দিলেই দেখ এটা 400 থেকে বেশি হয়ে যাচ্ছে, 2 দিলে কি আসবে, 400 থেকে বেশি আসবে, মানে কি কি বসাতে হবে এখানে, 281 বসাতে হবে, তাই না, 1 আছে, এখানেও 1 বসালাম, 1 বসালে এখানে আসবে 281, কত পাবি তুই, এটা আসবে 9। আচ্ছা তাহলে এটা 8 একে 9, 9 10 হবে 1, 3 3 আর 1, এটা আসছে, ঠিক এটা আসছে। 141 এর ডবল বসা, কত আসবে, 282 আসবে, কারেক্ট 282। আচ্ছা 119 আছে, মানে অবশ্যই কটা পেয়ার আমি নামিয়েছি দেখ, শূন্যর দুটো পেয়ার নামিয়েছি, আর একটা পেয়ারকে আবার নামিয়ে দিলাম, এরপর এখানে আবার বসা যে কি আসবে, সেই গুণটা একটু মানে সময় লাগে। ঠিক আছে, একটু সময় লাগবে, বাট তোদেরকে যাতে পরীক্ষার হলে সময় না লাগে তার জন্য আমি বলে রাখছি তোদেরকে যে √2 এর মানটা, ঠিক আছে, আমরা লিখি 1.414 ব্র্যাকেটে হবে প্রায়। ঠিক আছে, এটা কি আসবে, প্রায় আসবে। সুতরাং এই যে 1.414 আসবে, তুই জানিস সেখানে আবার 41 চলে এসেছে, মানে অবশ্যই এখানে 4 আসবে, অর্থাৎ এখানে আমাকে 4 বসাতে হবে, এখানে 4 বসাতে হবে, এখানে 4 দ্বারা গুণ করতে হবে, তারপর সংখ্যাটা লিখতে হবে, তারপরে আবার দুটো শূন্য বসবে, আবার কাজ করতে হবে। এবার তোকে যদি বলে যে √2 এর মানটা ফাইন্ড আউট করো, শুধু মান ফাইন্ড আউট করতে দেবে না, কারণ এটা কি হয় না, এটা প্রায় লিখলাম মানে 1.414 ডট ডট করে চলতেই থাকে, অসীম দশমিক মানে অসীম সংখ্যা পর্যন্ত চলতেই থাকবে। ঠিক আছে,
অসীম দশমিক সংখ্যা। যদি অসীম পর্যন্ত চলতেই থাকে তখন আমাদের এখানে ওই যে আসন্ন মান পড়েছিস সেই জন্য এখানে বাউন্ডারি দিয়ে দেয়। হ্যাঁ, বাউন্ডারি কিরকম দিয়ে দেয়, বলবে যে আইদার 3 দশমিক স্থান পর্যন্ত ফাইন্ড আউট করো বা 2 দশমিক স্থান পর্যন্ত ফাইন্ড আউট করো, কিছু একটা দিয়ে দেবে। যদি 3 দশমিক স্থান পর্যন্ত দেয় তার মানে অবশ্যই 4 এর পরেরটা তোকে লিখতে হবে। ঠিক আছে, মানে 4 এর পরেরটা তোকে লিখতে হবে। তুই এইটা তো বুঝে গেলি যেখানে 4 আসবে, তারপর গুণফলটা করার পর যা অ্যান্সার আসবে তারপরে আরো একটা তোকে সংখ্যা এরকম বার করতেই হবে। ঠিক আছে, তারপরেই তুই লিখতে পারবি। √3 এর জন্যও তাই। √3টা কি হয় জানিস, এর মানটা 1.732, 3 দশমিক ঘর পর্যন্ত আমি যদি বলি, এটাও আসবে কি প্রায়। সুতরাং এই নাম্বারগুলোকে মনে রাখবি 3 দশমিক স্থান পর্যন্ত, বা পারলে তুই 4 দশমিক স্থান পর্যন্ত মনে রেখে দিতে পারিস, যাতে করে তোর ক্ষেত্রে সুবিধে কি হবে পরীক্ষার হলে, না তুই জানিস যে এরপরে 7 আসবে, এখানে 7 বসাবো, তারপরটা 3 আসবে, তুই এগুলো জানবি তখন, তাই না? আর এই যে দুটো মান, এই দুটো মান ইন ফিউচারে তোর প্রচুর কাজেও লাগবে। এই দুটো মান ইন ফিউচার তোর প্রচুর কিন্তু কাজে লাগতে চলেছে। সেই জন্য তুই এই মানগুলোকে জাস্ট দশমিকের পর 3 ঘর পর্যন্ত মনে রাখিস। পরীক্ষায় এলে 3 ঘর পর্যন্ত আসতে পারে, 2 ঘর পর্যন্ত আসতে পারে। 3 ঘর পর্যন্ত এলে ভাগটা আমাদের 4 ঘর পর্যন্ত রাখতে হবে। আর যদি 2 ঘর পর্যন্ত আসে, দশমিক আসন্ন মান 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে তো কোনো অসুবিধেই নেই, এই 3টে ঘর বার করবি এখানে আর লিখে দিবি মানগুলো। ঠিক আছে, এরকম শুধুমাত্র √2 √3 নয়, √10 এর জন্যও আসতে পারে, যে এটার জন্য কত হবে, এটার জন্য কি আসবে, এগুলো আর মনে রাখার কোনো দরকার নেই, বেকার হেডেক নিয়ে লাভ নেই। √5টাও তাই বলছি, মনে রাখার কোনো দরকার নেই। এই দুটোকে আমি মনে রাখতে এই কারণেই বলছি, যাতে করে তোদের পরে ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে, এই জন্য, আর কিচ্ছু না। এবার √5 √10 এগুলো কিন্তু কোনো কাজে লাগে না। ঠিক আছে, তো মনে থাকবে। ব্যাস এইগুলো কর। আর অবশ্যই বই তোদের অনেকগুলো লিখা অঙ্ক আছে, যেগুলো আমি এখানেও রেখেছি, যে কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখে যা, যেগুলো পরীক্ষাতে আসতে চলেছে। ঠিক আছে, চল তাহলে তোদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে পর্যন্ত টাটা।